স্যার একটা কোশ্চেন করি স্যার। জি করেন। স্যার সাবডোমেন তো মনে হয় স্যার একটা ওয়েবসাইট তৈরি করা যায় তাই না স্যার? সাবডোমিনে রাখা যায় আর কি। একটা ওয়েবসাইটে রাখা যায়। হ্যাঁ একটা ওয়েবসাইটে রাখা যায়। ড্যাশবোর্ড একটা স্যার, আমরা হচ্ছে যে বললাম না স্যার এক্সপোর্ট আর ইম্পোর্ট করে, স্যার আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করলাম তারপর ওটা আমি এক্সপোর্ট মানে স্যার কি নিজে ওটা সেভ করে রাখা, হ্যাঁ এক্সপোর্ট করে রাখা যদি আমি আবার অন্য একটা ওয়েবসাইট তৈরি করি তাহলে করা যাবে না? করা যাবে। ও তাহলে ঠিক আছে। স্যার আমি এক্সপোর্ট আর ইম্পোর্টটা পারি না স্যার। আমি সামনে একটা প্লাগইনসের কাজ দেখা দিব আপনাদের, একটা প্লাগইনসের কাজ দেখা দিব, আপনারা অটোমেটিক্যালি গুগল ড্রাইভে আপনার ওয়েবসাইটটাকে রেখে দিবেন। পরবর্তীতে কি করবেন, গুগল ড্রাইভ থেকে ড্যাশবোর্ড থেকে। আরেকটা গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন। পরবর্তীতে একটা ও। ওয়েবসাইট তৈরি করলে নতুন একটা ডোমেইন আপনি নিলেন, ওই ডোমেইনে আপনি ওটাকে ট্রান্সফার করে দিবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। আপাতত যেটুকু দেখানো স্যার হচ্ছে আমি আমি যদি যে স্যার ফাইবারে অ্যাকাউন্ট করে একটা ইমেল দিয়ে, জি আর আমার যদি আমার গিটহাব তারপরে ফেসবুক টুইটার এগুলোতে যদি অন্য ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা থাকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ফাইবারে করছি একটা ইমেল দিয়ে, কিন্তু টুইটার গিটহাব এগুলোতে অন্য অ্যাকাউন্ট আছে, আচ্ছা অন্য ইমেল দিয়ে করা অ্যাকাউন্ট গুলো। সমস্যা নেই। সমস্যা নাই। ওকে, আয়াত ইসলাম নূর উপস্থিত হয়েছেন। জি স্যার। আপনি কি সেই দিন কাজ করতে পেরেছিলেন? জি স্যার, ওই ভাইয়া দেখাই দিছিল ওই দিন ক্লাসের ভিতরে আমি করছিলাম। ওকে গুড। এখন বিষয় হচ্ছে যে আমি জানি আপনার তাতে আছে, আমি আপনার সার্ভারের সিপিএনএল এর পাসওয়ার্ড কি আপনি চেঞ্জ করেছেন? না না না, করি নাই তো। আচ্ছা তাহলে আমি আজকের মতো আপনার সিপিএনটা নিচ্ছি, জাস্ট কিছু জিনিস দেখানোর জন্য। এরপরে আপনি স্যার উনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। ওনারটা রাশেদ স্যার নিয়ে দিচ্ছেন না স্যার? হ্যাঁ ওনার হোস্টিংটা রাশেদ স্যার নিয়ে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ওটাতে থাকে তো আমাদেরটাতেও থাকার কথা। না অনেকটাতে আমাদের তো থাকে না, ওনারটায় আছে কিনা জানি না, আমি চেক করছি একটু দাঁড়ান। অন করে নিলাম। বিষয় হচ্ছে যে আমরা কেন মাল্টি পিএসপি আইএনআই দিয়ে কি হয় এটা তো আগে জানতে হবে তাই না? মাল্টি পিএসপি আইএনআই কি, এটা কেন কাজে লাগে এবং এটার কি কাজ, এটা যদি আমরা না জানি তাহলে সেটা আমরা কিছুই বুঝবো না। ঠিক আছে, আমরা একটু লাইভ সার্ভারে যাচ্ছি, সবাই মনোযোগ দিবেন এটার মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যখনই আপনারা কাজ করতে যাবেন, যখনই কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করতে যাবেন, কাজ করতে গিয়ে প্রথমেই এই ধরনের বাধার সম্মুখীন হবেন আপনারা। স্যার ভিডিও অন করছেন? হ্যাঁ, কেউ ঠিক আছে স্যার। ভিডিওর ভরসায় থাকেন না, আগে দেখেন। ঠিক আছে স্যার, তাও আর কি বলছি। ওইটুক থাকবে, সমস্যা নেই। আমরা যদি একটু মিডিয়ার দিকে খেয়াল করি, দেখেন মিডিয়াতে যখনই আমরা একটা ছবি আপলোড করতে যাব, এখানে বেশ কিছু ছবি আপলোড করা আছে, আমি নতুন একটি ছবি আপলোড করতে যাচ্ছি। যখনই ছবি আপলোড করতে যাচ্ছি তখনই দেখেন এখানে একটা অপশন আসবে, দেখেন লেখা আছে ম্যাক্সিমাম আপলোড সাইজ কত, দেখছেন সবাই খেয়াল করুন। 64 MB। 64 মেগাবাইট হচ্ছে। এখন আমি চাচ্ছি একটা ভিডিও আপলোড করব, একটা ভিডিও আছে 100 মেগাবাইটের, আপলোড করতে পারবো? জি পারবো? না স্যার। পারবো না। স্যার দেখেন আমরা যখনই একটি ভিডিও আপলোড করতে যাব, যাই কিছু করতে যাব, তখনই কিন্তু আমরা এই 64 মেগাবাইটের উপরে পারবো না। কিন্তু আমাদের তো এরকম লাগতেই পারে যে আমি 120 মেগাবাইটের একটি ভিডিও বা 120 মেগাবাইটের একটি ফাইল আমি আমার ডিরেক্টরিতে আপলোড করব। সেটা হতে পারে একটি ছবি, হতে পারে একটি ফাইল, হতে পারে একটি ভিডিও, যা কিছু হতে পারে। অনেক কিছুতে অ্যাড করা যায়। দেখেন এখানে কী কী ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিট, আর্কাইভস, আনঅ্যাটাচড ফাইল, অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন। তো 64 মেগাবাইটের বেশি যদি হয় তাহলে সেটা আমি কিভাবে করব? আমার এখানে লিমিটেশন দেওয়া আছে, তাহলে এই লিমিটেশন আমাকে বাড়াতে হবে না? যে লিমিটেশন আমি তাহলে কিভাবে বাড়াবো? এই লিমিটেশন বৃদ্ধি করতে হলে আপনাকে যেতে হবে এই মাল্টি পিএসপি আইএনআইতে। বুঝতে পেরেছেন? এই মাল্টি পিএসপি আইএনআইতে যেতে হবে। মাল্টি পিএসপি আইএনআইতে আপনি দিতে পারবেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ বাড়িয়ে দিতে পারবেন। পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট যে আমরা পোস্ট আপলোড করব, পোস্ট করব, এটার ফাইল সর্বোচ্চ কত হতে পারে
এটা আপনি বাড়িয়ে দিতে পারবেন। মেমোরি লিমিট চেঞ্জ করে দিতে পারবেন। ফাইল আপলোড অন করে দিতে পারবেন। তারপরে আপলোড ম্যাক্স ফাইল সাইজ আছে 64, আপনি বাড়িয়ে দিবেন 128 বা আরও অনেক বেশি। তারপরে ম্যাক্স এক্সিকিউশন টাইম, এই যে সাপোজ ধরুন এখানে আমি 64 মেগাবাইটের একটি, স্যার জি স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, খুঁজেন খুঁজেন। স্যার দেখা যাচ্ছে তো? আর আমরা তো দেখতেছি আপনি কেটে গিয়ে স্যার দেখা যাচ্ছে। ওকে 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 দেখুন, এই যে আলোচনা ঘুরে গেল, ভুলে গেলাম কি আলোচনা করছিলাম, কোথায় ছিলাম। যখনই আপনারা স্যার এখানে 128 হ্যাঁ মেগাবাইট। মনে পড়ছে, যখনই আমরা কোনো ফাইল আপলোড করি, সাপোজ এই 64 মেগাবাইটের একটি ভিডিও আপলোড করলাম, কোনো কারণে হয়তো আমার নেটওয়ার্ক স্পিড একটু কম, যেখানে 4 মেগাবাইট বা 4 এমবিপিএস স্পিড আমি নিয়েছি বা 10 এমবিপিএস স্পিড আমি নিয়েছি, হঠাৎ করে আমার ইন্টারনেট স্পিড লিমিট কমে গেছে। কিন্তু তখন কি আমার যদি এখানে এক্সিকিউশন টাইম 120 সেকেন্ড বা 100 সেকেন্ড বা 60 সেকেন্ড দেওয়া থাকে, মানে 1 মিনিট দেওয়া থাকলো, সাপোজ 1 মিনিট দেওয়া আছে 60 সেকেন্ড, এখন 64 মেগাবাইটের একটি ভিডিও আপলোড হতে বা 120 মেগাবাইটের একটি ভিডিও আপলোড হতে আপনার 1 মিনিটের বেশি সময় লাগবে ইন্টারনেট স্পিড কম থাকার কারণে। কিন্তু এই সার্ভারে বলা আছে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম 1 মিনিট মানে 60 সেকেন্ড, কিন্তু ফাইল 60 সেকেন্ড আপলোড হইল না, সেক্ষেত্রে কি আপলোড হবে? হবে কি না বলুন, কথা বলুন, একটু কথা বলুন। হবে না, কারণ আমার ম্যাক্স এক্সিকিউশন টাইম দেওয়া আছে 1 মিনিট, কিন্তু আমার ভিডিওর যে সাইজ, আমার ইন্টারনেটের যে গতি, এই গতিতে আমার 1 মিনিটে হবে না, 2 মিনিট বা 2.5 মিনিট বা আরও বেশি সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার কাজটা আমি কিভাবে করব? অনেক সময় ওয়েবসাইট স্থানান্তর করতে গেলে এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে স্থানান্তর করতে গেলে মেগাবাইট অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি মেগাবাইট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? হতে পারে সমস্যা। তো এই জন্য যেটা হচ্ছে যে আমরা এটা চেঞ্জ করে দিব, মাল্টি পিএইচপি আইএনআই থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো। মাল্টি পিএইচপি আইএনআই হচ্ছে একটি সফটওয়্যার, সেই সফটওয়্যারটা পাওয়া যায় হচ্ছে আপনার সি প্যানেলে গিয়ে। এই হচ্ছে সি প্যানেলের ড্যাশবোর্ড। সি প্যানেলে কীভাবে প্রবেশ করতে হয় এটা আমরা সবাই জানি, যারাই মূলত সি প্যানেল নিয়েছি, যাদের মূল ডোমেইন আছে, তারা সবাই জানি যে সি প্যানেলে কীভাবে প্রবেশ করতে হয়। সি প্যানেলে প্রবেশ করার জন্য একটা কোড আছে, এই যে এইটুক, দুলন আক্তার পিঙ্কি বা dulonakhtar.com 2083 অথবা dulonakhtar.com/cpanel, এটা লিখলেও আমাকে এখানে নিয়ে যাবে। ওকে, আমি এখানে প্রবেশ করলাম। এখন দেখুন এখানে কিছু ফাইল আছে, ফাইল ম্যানেজার, ডিস্ক ইউজেস, ইমেজ, ডিরেক্টরি প্রাইভেসি, এফটিপি অ্যাকাউন্ট, ওয়েব ডিস্ক, অনেক কিছুই আছে। এগুলো আপনারা আসলে মোটামুটি দেখে নেবেন, যেগুলো আমাদের লাগবে আমি ওগুলো দেখাই দিব। ছিল ডোমেইন, ইমেইল, ম্যাট্রিক্স, সিকিউরিটি, এসএসএল এখনো হয়নি, আমি এটা আলোচনা করে দেখছি এসএসএল কখন হবে। দেখেন এই যে হচ্ছে সফটওয়্যার, এই হচ্ছে সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার। এটা একটা সফটওয়্যার। পিএসপি পিআর প্যাকেজ, প্রেল মডিউলস, সাইট সফটওয়্যার, এই যে দেখেন আছে মাল্টি পিএসপি আইএনআই এডিটর, দেখতে পাচ্ছেন মাল্টি পিএসপি আইএনআই এডিটর। এই হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারের ভিতরে মাল্টি পিএসপি আইএনআই আছে, দেখতে পাচ্ছেন। আপনাদের যাদের মূল ডোমেইন আছে তারা সবাই চেক করে দেখেন তো এটা খুঁজে পান কিনা। মাল্টি পিএসপি আইএনআই এডিটর আছে জাহাঙ্গীর ভাই আপনারটায়? সাবডোমেইনে কি পাওয়া যাবে? না, এটা সাবডোমেইনে পাওয়া যাবে না, মূল ডোমেইনে পাওয়া যাবে। নাই স্যার। নাই, ওকে, সমস্যা নাই। আপনি আপনার এই হোস্ট কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা এটা সেট আপ করে দিবে। জি স্যার। আর না হলেও সমস্যা নাই, সিস্টেম জানা আছে আমাদের। জি স্যার, ওই যে ওয়ার্ডপ্রেসে গিয়ে ওইখান থেকে পিএইচপি আইএনআই ওইখান থেকে করা যেতে পারে। আমি দেখাচ্ছি একটু পরেই। হাব সাপোর্টায় আছে, খুঁজে পেয়েছেন? স্যার চেক করিনি এখন। এই সিরিজে যা নেওয়া হয়েছে সবগুলাতেই থাকার কথা। ওকে।
আমরা মাল্টি পিএসপি আয়না এডিটরে ক্লিক করছি। দেখেন আমি মাল্টি পিএসপি আয়নাতে যাচ্ছি। এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড তো আর কাউকে দেখানো যাবে না। আমি পাসওয়ার্ডটা হাইড করে দিয়ে আবার আসতেছি। স্যার রেকর্ডিংটা বন্ধ করছিলেন? অফকোর্স আমি রেকর্ডিং বন্ধ করলাম না, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। রেকর্ডিং এ সব থাকলো, পরে আপনারা দেখে আবার সিপি নিলে ঢুকে গেলেন। এত বোকা আমি নই। ওকে, এই যে দেখেন এখন আমি আমার সি প্যানেলে চলে এসেছি, মাল্টি পিএসপি আই9। ঠিক আছে, এখন এখানে দেখেন সিলেক্ট এ লোকেশন, কনফিগার পিএসপি আই9 বেসিক সেটিং, কনফিগার পিএসপি আই9 বেসিক সেটিং। এখান থেকে আমি সিলেক্ট লোকেশন, আমি লোকেশন সিলেক্ট করে নেব আমার ওয়েবসাইট ডিরেক্টরি নেম, কোনটি dulonakhtar.com সিলেক্ট করে নেন। সিলেক্ট করে নিয়ে এখন দেখুন, চেক করুন। ডিসপ্লে এরর, this determines whether error should be printed to be screen a part of output or if they should be hidden from the user. ডিসপ্লেড হবে কি হবে না, এনেবল করে দিতে পারেন, না চাইলে না করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে দেখেন লেখা আছে ম্যাক্স এক্সিকিউশন টাইম, যেটা আমি একটু আগে বললাম। This set is minimum time in second a script is allowed to run before the terminated by the parser. This helps prevent poorly written script from typing up the server. The default setting is 30 মানে 30 সেকেন্ড। এখন বিষয় হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, একটি ফাইল আপলোড হতে সর্বোচ্চ কত সময় পর্যন্ত এটা কাজ করবে, সর্বোচ্চ কত সেকেন্ড পর্যন্ত এটা কাজ করবে, এটা আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, ওকে আমি একটু চেক করে নিচ্ছি। এখানে আমার আছে কত, 30 সেকেন্ড। আমি এখানে 30 সেকেন্ড না দিয়ে আমি এখানে 300 সেকেন্ড করে দেব। ঠিক আছে, 300 সেকেন্ড পর্যন্ত সময় থাকবে। তারপর এখানে আছে ম্যাক্স ইনপুট টাইম, the set is minimum time second script allowed page input data like post, get and file uploads. এখানে আছে 60, আপনি চাইলে এটাকে বাড়িয়ে 1000 করে দিতে পারেন, এটা আপনার খুশি। দিতে হচ্ছে ইউ মাস্ট প্রোভাইড এন্টার এ ইন্টিগ্রার ভ্যালু শর্ট হ্যান্ড বাইন, আপনি এখান থেকে দিয়ে দেন, এখানেও 300 দিয়ে দেন। এটার কাজ কি স্যার? ওই ইনপুট টাইম, আপনার ইনপুট টাইম ওই যে পোস্ট, তারপরে হচ্ছে আপনার আমরা পোস্ট আপলোড করি না, পোস্ট করার সময় বিভিন্ন ফাইল অ্যাটাচ করে দেই না পোস্টের সাথে, সেই পোস্ট আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। ম্যাক্স ইনপুট বার্স, এটা যা আছে তাই থাকবে। মেমোরি লিমিট 128, চাইলে আপনি বাড়াতে পারেন, মেমোরি লিমিট চাইলে আপনি বাড়াতে পারেন। স্যার টাইমটা বেশি বাড়াই দিলে সময় বেশিক্ষণ লাগবে না? সময় বেশিক্ষণ লাগবে না, বেশি সময় ধরে সে কাজ করতে পারবে, এছাড়া কিছুই না। এটা যা আছে বুঝলাম, পোস্ট আপলোড করব, সেটা করতে আমার এই যে 1000 সেকেন্ডের মতো সময় লাগবে। 1000 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে না, সেকেন্ড 1000 সেকেন্ড পর্যন্ত লাগবে না। সাপোজ আমি যখন একটা পোস্ট করতে যাব, আমার পোস্টের ফাইলটা অনেক বড়, সাপোজ ধরুন 1 জিবি। এখন 1 জিবি ডাটা যদি আমি পোস্ট করতে যাই, 1 জিবির একটি পোস্ট যদি আমি করতে যাই, তাহলে কি আমার এই 30 সেকেন্ড সময় হবে? সময় বেশি লাগতে পারে না? যদি 30 সেকেন্ড সময়ের মধ্যে না হয়, তাহলে এটা কেটে দিবে, বলবে যে এটা আপলোড হচ্ছে না, ইনভ্যালিড বলবে, বা বলবে ট্রাই এগেইন, আবার চেষ্টা করুন। 30 সেকেন্ড পার হয়ে গেলেই বলবে ট্রাই এগেইন, আবার চেষ্টা করুন। কিন্তু আপনি যদি সময় বাড়িয়ে দেন, ওই সময় পর্যন্ত সে আপলোড হতেই থাকবে। বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, তারপরে একটা আছে, এটা মেমোরি লিমিট যা আছে তাই থাকবে। এখানে আছে পোস্ট ম্যাক্স সাইজ,
ইনপুট ইনপুট বার্স, এটা চাইলে আপনি 2000 করে দিতে পারেন, অথবা এটা আপনার আপনার চাহিদা অনুযায়ী নির্ভর করবে আপনি কি করতে চাচ্ছেন না করছেন। আমি এখানে ইনপুট বার্স 2000ই করে দিই, সমস্যা নেই। 2000, 4000, 5000 আপনি দিয়ে দিতে পারেন। 20000 হয়ে গেছে, 2000 দিয়ে দিলাম, এটা রিমুভ করে দিলাম। পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ আছে কত? 8 MB 8 মেগাবাইট। Post max size, set max size, post data allowed. The setting is also effect for file upload. To upload large file, the below must be larger than upload max file size. Generally speaking, memory limit should be larger post max size. এটা আমি করে দেব হচ্ছে 1000 করে দেন, 1000 আন। এটা যা আছে তাই থাকবে। সেশন সাবে 5, এটা যা আছে তাই থাকবে। ম্যাক্স ফাইল সাইজ এটা আপনি বাড়িয়ে দেন, 2 MB এর বেশি ফাইল এখানে আপলোডই হবে না। আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ এটা কত দিব বলেন তো? 50 দিয়ে দেন, 50 মেগাবাইট দিয়ে দেন। ওকে, অ্যাপ্লাই দিয়ে দেন, কাজ শেষ। এখন এই সার্ভারে এখন থেকে আর কোনো ফাইল আপলোড হতে কোনো প্রবলেমই হবে না। বুঝতে পেরেছেন কিভাবে করলাম? জি ভাইয়া। তারপরে খুবই ইজি আসলে সবই। আমি তার ফাইলটা একটু দেখছি একটা জিনিস। এই যে দেখেন, আমরা যে আমাদের সাবডোমেইন বা আমাদের ডোমেইনে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, কিভাবে ইনস্টল করি? এখন পর্যন্ত যারা মূল ডোমেইন চালিয়েছেন, ব্যবহার করেছেন, তারা কিভাবে ইনস্টল করেছেন? সফটওয়্যার কুলার দিয়ে। অনেকেই আছে সফটওয়্যার কুলার দিয়ে কিভাবে করে এটা জানে না। আমি আজকেই দেখাই দিচ্ছি কিভাবে সফটওয়্যার কুলার দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সাপোজ ধরুন আমি সফটওয়্যার কুলারকে সরাসরি কিছুই করব না, মাত্রই আমি আমার ডোমেইনটা কিনে নিয়েছি, ডোমেইন হোস্টিং সব কিছু সেট। এখন আমি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, দেন একটি থিম ইনস্টল করব। আমি প্রথমে শুরুতেই যখনই সি প্যানেলে লগ ইন করবো, এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে আমার কাছে। আমি তখন এখানে লিখবো সফটওয়্যার কুলার, SOFT, সফটওয়্যার কুলার অ্যাপ ইনস্টলার। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি কি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেস করতে পারবেন, জুমলা করতে পারবেন, আরও অনেক কিছু আছে এখানে। কিন্তু আমাদের আসলে কি দরকার? আমাদের দরকার ওয়ার্ডপ্রেস। আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করে নিব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলেই এখানে দেখবেন আপনাকে বলবে ইনস্টল নাও, ইনস্টল করতে বলবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ইনস্টল করতে চাই, আমি কোথায় ইনস্টল করব, কিভাবে করব, সব আমাকে বলে দিবে। ঠিক আছে, দেখেন আমি ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর আমাকে এখানে বলতেছে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। আমি কোন ভার্সনের ইনস্টল করতে চাচ্ছি, এবং সর্বশেষ যে ভার্সন, লেটেস্ট যে ভার্সনটা, এটাই তো করবো, তাই না? ওকে, আমি সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে চুজ ইনস্টলেশন ইউআরএল। এখানে অবশ্যই HTTP থাকবে। তারপরে www কি রাখবেন কি রাখবেন না, এটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো সেট করে নেবেন। স্যার এখানে কখন HTTPS টা সহ রাখবো আর কখন শুধু HTTP দিয়ে করব? HTTP দিয়ে করবেন যদি আপনার এটা SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে, তাহলে আপনি HTTP দিয়ে দিবেন। আর যদি SSL সার্টিফিকেট না থাকে তাহলে এটা বাদ দিয়ে দিবেন। যদি আমাদের মেইন ডোমেইনে SSL সার্টিফিকেট থাকে তাহলে তো সাবডোমেইন গুলো তো অটোমেটিক ওটা পাবে। অটোমেটিক পায় না, অনেক সময় লিংক করিয়ে দিতে হয়। স্যার এখানে ধরুন আমার SSL সার্টিফিকেট দিল, তখন এখন আপাতত নাই, এখন তো ওনারটাতে নাই SSL সার্টিফিকেট, তখন এখন আপনি HTTP দিয়ে করবেন। যখন আবার SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কি এটা অটোমেটিক চেঞ্জ হয়ে HTTPS হয়ে যাবে নাকি HTTP থাকবে? যদি মূল ডোমেইন হয় তাহলে অটোমেটিক হয়ে যাবে। কারণ স্যার দেখা যায় আমাদের অনেক সময় HTTPS টা ইয়ে করে দিল, যখন আমরা জাস্ট ডোলোনাটা.com লিখে সার্চ করব, তখন কিন্তু নট সিকিউর ওই লেখাটাই দেখায়। হ্যাঁ, যখন আমি HTTPS ওটা সহ লিখে সার্চ করব তখন সিকিউর দেখায়। হ্যাঁ। তো এই বিষয়টা সলভ করার কোনো ওয়ে আছে কিনা? আপনি যখনই ডোলোনাটা লিখে সার্চ করব তখনই আমাদের সিকিউর দেখাবে, আমাকে HTTPS ওই লেখাটা সিলেক্ট করে দিতে হবে, কারণ এখানে আপনার SSL সার্টিফিকেট ইনস্টল করা আছে, HTTPS সার্টিফিকেট ইনস্টল করা, আর এগুলোতে নাই। ঠিক আছে, এই জন্য আপনাকে এইটাই সিলেক্ট করে দিতে হবে, এবং এটা দিলেই আপনার এখানে নট সিকিউরটা চলে যাবে, নচেত যাবে না।
জি স্যার। স্যার আরেকটা বিষয়, যদি সময় পায় তাহলে ওই যে এসএসএল সার্টিফিকেট কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখাই দিই। ওকে, দেখা দিব ইনশাল্লাহ। আজকে না পারলেও অনেকদিন দেখা দিব, যদি তাও না পারি একটা ইউটিউবে লিঙ্ক ধরাই দিব, আপনারা নিজেরাই শিখে ফেলবেন। জি স্যার। একদম ইজি। এই যে আমি যে দেখাচ্ছি এগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যায়, আপনারা কেউ কখনো সার্চ দেন নাই, খুঁজে পান নাই, এই জন্য। ভাইয়া আসলে এখানে ওই এইচটিটিপিএস এর জায়গায় এইচটিটিপি দিয়ে ইনস্টল করলে ভালো, তারপরে ওই ম্যানুয়ালি ওইখান থেকে এসএসএল এনক্রিপ্ট করা ভালো আর হ্যাঁ, কি, তাহলে আর সমস্যা করে না। জাহিদ ভাই ঠিক বলছেন, কারণ এখানে এখানে এইচটিটিপিএস দিলে পরে ঝামেলা হয়, পরে দেখা যায় যে খুঁজে পায় না। ডিসগুলো সাইডে দেখেন না, বলে নট সিকিউর, ঢুকতে দেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আমি কেটে দিয়ে আবার আচ্ছা দেখেন, আমি যখনই HTTPS ইনস্টল এখানে করতে যাচ্ছি তখনই দেখছেন না করতেছে, কারণ এখানে এটা নাই। তো আপনার এইটাই থাকুক, এখানে dolonakhtarpinky.com এখানে একটা চলে আসছে। এখন আপনার যদি এখানে আরও কোনো ডোমেইন থাকতো, সাব ডোমেইন ক্রিয়েট করা, তাহলে সেগুলো এখানে একটা একটা করে শো করতো। যেহেতু আমার এখানে একটাই আছে, আমি এটাকে সিলেক্ট করে নিব, এবং WP এটাকে চাইলে আমরা মুছে দিতে পারি। এখানে কোনো কিছু নাও রাখতে পারি অথবা রাখতে পারি, কোনো সমস্যা নেই। মাই সাইট নেম হচ্ছে আমি কি নামে আমার ওয়েবসাইটটা করতে চাচ্ছি সেই নাম, এবং সেই নামের একটি সাইট টাইটেল বা সাইট ডেসক্রিপশন আপনি এখান থেকে দিয়ে দিবেন। এনেবেল মাল্টি সাইট, এগুলো কোনো কিছুই করতে হবে না। এখানে আসবেন, আপনি একটি ইউজার অ্যাডমিন দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং। আপনার একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটি আপনি আপনার সাইট চালানোর জন্য ব্যবহার করতে চাচ্ছেন, যেটা আমরা লোকাল সার্ভারে যখন কাজ করেছি তখন দেখিয়েছিলাম লোকাল সার্ভার থেকে কিভাবে এটা করতে হয়, এটা আপনি দিয়ে স্যার দিবেন। এখানে জি এখানে যে আমাদের অ্যাডমিন ইমেল, ওনারা হোস্টিং কিন্তু 10টা ইমেল অ্যাড করতে পারবেন, হ্যাঁ, মানে ক্রিয়েট করতে পারবেন। তাহলে কি আমাকে আগে ওইখানে ইমেল ক্রিয়েট করে এসে দেন এখানে ইমেলের নামটা দিতে হবে? নো 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 নো, ওইটা আলাদা, এটাই আলাদা। এটা আপনার সাইড ইমেল অ্যাড্রেস, এটা সাইটের ইউজার 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 ইমেল অ্যাড্রেস। এটা আপনি যে একটা, এই যে আমাকে যে একটা সাবডোমেইন ক্রিয়েট করে দিয়েছেন, আমার সাবডোমেইনের জন্য একটা ইউজার ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন না আপনি, জি স্যার। ওই ইমেলটাই এই ইমেল। আমার ওয়ার্ডপ্রেসে ঢুকতে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে সেই ইমেল অ্যাড্রেসটা। এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে পাসওয়ার্ড দিব, হ্যাঁ সরি, এখানে ইমেল অ্যাড্রেস দিব, পাসওয়ার্ড দিব, এবং এখান থেকে সবার নিচে এসে দেখেন আরেকটা অপশন আছে, এই যে ইমেল ইনস্টলেশন ডিটেলস টু। এখানে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব ঠিক সেম ইমেল অ্যাড্রেসটা আমাকে এখানেও ব্যবহার করতে হবে। দেন ইনস্টলে ক্লিক করলে আমার পাবলিক HTML এ একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা চেঞ্জ করা যাবে না? কোনটা এখানে যেটা দেখাচ্ছি আর কি। চেঞ্জ করা যাবে না কেন? অবশ্যই করা যাবে। এখানে নিচে যেটা দিবেন সেটার মধ্যে আপনি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, ভার্সন কত, এই সেই আরো কিছু তথ্য চলে যাবে আর কি ইমেল সাথে সাথে আপনি যখন ওয়ার্ডপ্রেস না, ইনস্টল ওটা তো করবেন। ইমেল আমার কাছে খোলা নাই, মানে এখানে যে ইমেলটা দিছে সেটা মেবি ওখান থেকে এনারা দিয়ে দিছে। এই যে কোনটা? অ্যাডমিন, এখানে যেটা আছে এটা ইমেল অ্যাড্রেস না, এটা এমনি নমুনা দিয়েছে আপনাকে। সেটাই আমি জিজ্ঞেস করি। এটা এমনি। মাঝে মধ্যে আপনি চাইলে ইউজার নেম দিয়েও লগ ইন করতে পারবেন, আবার এই এডমিন যে ইমেলটা সেটা দিয়েও লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো আচ্ছা, এইখানে আপনার মেইন ইমেলটা দেওয়া হচ্ছে মেইন। সেটাই আমি মানে মেইল ইমেলটা দিতে পারবো কিনা সেটা জিজ্ঞেস করি। হ্যাঁ মেইন দিতে পারবেন, ইমেলটাই তো এটা দিবেন, দিবেন, মেইন ইমেলটাই সবসময় দিবেন। মেইন ইমেলটাই তো দিবেন। এটা তো একটি নমুনা, একটা ডেমো দিয়ে রাখছে আপনাকে বোঝানোর জন্য। এই ছিল এইটুকুর ভিতরে কাজ। যখনই এটা আমি করে ফেলবো তখনই আমার সি প্যানেলে অটোমেটিক্যালি একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে এখানে এসে দেখেন WP অ্যাডমিন, সাপোজ ধরুন আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, WP অ্যাডমিনের ভিতরে দেখেন আছে অনেক কিছু, ইমেজেস আছে, CSS আছে, ইনক্লুড আছে, JS আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে এখানে। আমি যদি একটু বেগে যাওয়ার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের ব্যাক ফাইল। তারপরে আছে WP কন্টেন্ট, WP কন্টেন্টের ভিতরে কি থাকে? প্লাগইনস। এই যে দেখেন দুইটা প্লাগইনস আছে। তারপরে আছে থিমসের ভিতরে থাকে থিমস, এই যে হচ্ছে DB থিম। আপনি চাইলে এখান থেকে সরাসরি একটি ফোল্ডার এখানে আপলোড করতে পারবেন। এই যে দেখেন আপলোড, আপনি আপনার ডিরেক্টরি থেকে যে কোনো কিছু এখানে সরাসরি আপলোড করতে পারবেন। এখানে চাইলে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, ফাইল ক্রিয়েট করতে পারবেন এইখানে। তারপরে এখানে যে কোনো একটি ফাইলকে আপনি চাইলে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। ফাইল কিন্তু এক্সট্রাক্ট না করলে কাজ করবে না, এটা আপনারা করতে পারবেন এখান থেকে। এখন আমি যেটা চাচ্ছি এটা এখান থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আরেকটাতে প্রবেশ করব, যাদেরটা সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার পিএসপি আয়না এডিটর নেই। কারটায় আছে? সাবরিনা আপু আপনারটায় আছে? কারটায় আছে? জাহাঙ্গীর ভাই আছে? স্যার আমারটাতে নাই, পিসিআই নাই। দেন আপনারটা দেন, লগ ইন ডিটেলস দেন, মেসেঞ্জারে দেন।
ও আমার তো এই ইয়ে আছে, আপনারটা লাগবে না, আপনারটা লাগবে না। সাবরিনা আপুরটা চেঞ্জ করা হয়েছে, সাবরিনা আপু আছে এখানে? জি স্যার আছে। চেঞ্জ করেছেন? চেঞ্জ করা হয়। তাহলে আমি ওটা দিয়ে লগ ইন করলাম। ওকে, আমি স্ক্রিন শেয়ার আগে কেটে দিই, কাউকে দেখাবো না ভিডিওটা। ওকে, এই তো আমি সি প্যানেলে প্রবেশ করে ফেলেছি। এই হচ্ছে সি প্যানেল। এই সি প্যানেলে দেখেন পিএসপি আয়না এডিটর নেই। এই তো সফটওয়্যার দেখেন তো, পিএসপি আয়না এডিটর আছে? নেই। নাই, পিএসপি আয়না এডিটর নেই। এখন তাহলে আমি এই সার্ভারে কিভাবে এই কাজটা করব? আমাকে এই সার্ভারে কাজটা করা লাগতে পারে না? আমি সাপোজ ধরুন একটা ক্লায়েন্টের ডোমেইন এবং হোস্টিং আমার কাছে আসলো, আমি ক্লায়েন্টের এই ইয়েতে একটা থিম ইনস্টল করব। অনেক থিম আছে, নিউজ পেপার একটা থিম আছে, নিউজ পেপার অ্যাভাটা থিম আছে অনেক বড়। অ্যাভাটা থিমের যখন মূল ডোমিনে আপনি একসাথে করতে যাবেন, অনেক ডোমিনে আপনি করতে পারবেন না। তারপর আছে বি থিম বা অনেক বড় বড় অনেক থিম আছে। সেই থিমগুলো ইনস্টল করতে গেলেই দেখবেন এই সমস্যাটাই আপনারা পড়তেছেন, যে আপনি কিন্তু থিমই আপলোড করতে পারছেন না। আপনার একটা থিম যে থাকবে, আপনার যে কি বলে, আপনার যে মোবাইল কম্পিউটারের যে ডিরেক্টরি আছে, ফাইলগুলো আছে, সেখান থেকে যখন সরাসরি আপনি আপলোড করতে যাবেন তখন দেখবেন আপনি আপলোড করতে পারতেছেন না। ড্যাশবোর্ড থেকে আপলোড করতে পারবেন না, অনেক সময় দেখা যাবে যে সি প্যানেল থেকেও আপলোড করতে পারতেছেন না। তখন সেটা আমরা কিভাবে আপলোড করব? যদি আমাদের এখানে মাল্টি পিএসপি আইনাই না থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা কাজ করব না? কিভাবে কাজ করব? তখন যদি আমি ক্লায়েন্টকে বলি যে আমি তোমার সার্ভারে কাজ করতে পারতেছি না, ফাইল আপলোড করতে পারতেছি না, তখন ক্লায়েন্ট বলবে যে তুমি কিসের ডেভেলপার হয়েছো, এইটুকু ঠিক করতে পারো না? জি স্যার, উল্টা আরো অনেক কথা শোনাই দিব, তুমি আমার সময় নষ্ট করছো। তুমি এই সেই কিসের কত কিছু শোনাই। তুমি কিসের ডেভেলপার হয়েছো, এই সামান্য জিনিসটুকু তুমি পারো না? তাতে তাহলে তো আর আমাদের সমস্যা না। এই জন্য আমরা যেটা করব, আমরা একটু এখানে খেয়াল করুন। আমরা প্রথমে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে পাবলিক এসটিএমএল এ যাব। দেখেন তো এখানে পিএসপি আই9 নামে কোনো ফাইল আছে কিনা? পিএসপি আই9 নামে কোনো ফাইল নেই। যাদেরটাই পিএসপি আই9 ফাইল, ওই যে দুলনাকার পিঙ্কি আপুটাতে যেটাতে কাজ করেছি, কাজ শেষ হওয়ার সাথে সাথেই তার এখানে একটি পিএসপি আই9 ফাইল তৈরি হয়েছে। তো দেখুন, আমি যখনই পাবলিক এসটিএমএল এর ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে আমি খুঁজতেছি কোনো পিএসপি আই9 ফোল্ডার আছে কিনা। কোনো পিএসপি আই9 ফাইল নাই। এখন আমি এখানে একটি পিএসপি আই9 ফাইল ক্রিয়েট করব নতুন করে। এখানে কি কি করা যায়? এখানে এখন যেটা করতে পারবেন, আপনি একটি ফাইল আপলোড করতে পারবেন, নতুন একটি ফাইল, নতুন একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করতে পারবেন। চাইলে নতুন কোনো ফোল্ডার আপলোড করতে পারবেন। এখানে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারেন, অথবা যে সিলেক্ট ফাইল এখান থেকে কোনো কিছুভাবে আপনি করতে পারেন, এটা আপনার খুশি। তারপরে এখান থেকে এই দিকে আর কিছুই নেই, এখানে আছে ভিউ ট্রাস্ট। ট্রাস্ট কি আমরা জানি, এখান থেকে যে ফাইলগুলো আমরা ডিলিট করে দিই সেগুলো ট্রাস্টে গিয়ে জমা হয়ে থাকে। তারপর আছে এখানে যদি ট্রেসে কিছু থাকে তাহলে সেটাকে আপনি ইমটি করে একদম পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন ইমটি ট্রেস থেকে। আনসিলেক্ট অল, যদি সবগুলোকে সিলেক্ট করতে চান, দেখেন ক্লিক করার সাথে সাথে সবাই সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ভিউ ট্রেস এখান থেকে যদি ডিলিট করে দেই তাহলে সব একসাথে হারিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার এখানে সিলেক্ট করলে আনসিলেক্ট হয়ে যাচ্ছে। রিলোড দিতে পারবেন, একটা রিলোড দিলাম এটার ভিতরে, ওয়ান ফাইল ব্যাগে যেতে পারবো। তারপর হচ্ছে এখানে আপনি রিলোড দিতে পারবেন। আবার আমি পাবলিক এসটিএমএল এ চলে আসছি, যেহেতু ব্যাগে চলে আসছি। এটা হচ্ছে ওয়ান আপ লেভেল, মানে ব্যাগের মতোই, আবার একটাই পিছনে চলে আসবে। এই ছিল এই জিকের ভিতরে। আর এটা হচ্ছে হোম, আমাকে একদম ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এই ছিল এই ভিতরে পরিচিতি মোটামুটি। তো এখানে আমি একটি নতুন ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। সরি, আমি কোথায় ফাইল ক্রিয়েট করব? আমি আবার একটু ব্যাগ থেকে আসি। ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার থেকে পাবলিক এসটিএমএল এ যাব। পাবলিক এসটিএমএল এর ভিতরে আমি ফাইলটা তৈরি করব। দেখেন তো এখানে কোনো পিএসপি আই9 ফাইল আছে কিনা। নেই, পিএসপি আই9 ফাইল নেই। এখন আমি এখানে কি করব, একটি পিএসপি আই9 ফাইল ক্রিয়েট করব।
পিএইচপি আইএনআই ফাইল ক্রিয়েট করব। কিভাবে করব? এই যে দেখেন লেখা আছে ফাইল, ফাইল নেম দেন, একটা ফাইল নেম আপনি এখানে দেন php.ini। আমার পিএইচপি আইএনআই ফাইল তৈরি হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? পাবলিক এইচটিএমএল এ। দেখেন তো খুঁজে, এই পিএইচপিটা স্যার আমরা যদি আলাদা কোনো নোটপ্যাডে করে ওখানে মানে জাস্ট ওই ফাইলটা রেডি করে এখানে ড্রাগ করে দিলে হবে না? না, ফাইল ড্রাপ করলে হবে না। তা না, অন্য জায়গা থেকে কোডিং করে এনে কোডিংটাকে আপনি কপি পেস্ট করে দিতে পারবেন, এর চেয়ে বেশি কিছু হবে না। না ওই যে লোকাল হোস্টে দেখলাম php.ini একটা ফাইল রেডি করে মানে সাইজের বিষয়টা আর কি, হ্যাঁ, এই এই কোডিংটা ওই নোটপ্যাডে আছে, তো কোডিংটা করে ওই ফাইলটাই জাস্ট আপলোড দিয়ে দিছে। না আমরা এটা করব না, এখানে এটা এইভাবেই করতে হবে। কারণ লাইভ লোকাল সার্ভার আর লোকাল সার্ভারে অনেক তফাৎ থাকে। লোকাল সার্ভারে এটা পিএইচপি আইএনআই এটা থাকে, ওইখানে যে জাস্ট চেঞ্জ করে চেঞ্জ দিলে হয় করে যে দিলে হয়ে যায়। চেঞ্জ করে দিলে হয়। এখন আমি এই ফাইলটাকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন উপরে আরো অনেকগুলো ফাইল অন হয়ে যায়। এই যে এই দিক থেকে খেয়াল রাখুন একটু। আমি যখনই মাল্টি পিএইচপি আইএনআইকে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আবার আমাকে বলতেছে আরো একটা ফোল্ডার তৈরি করো, ফাইল তৈরি করো। এটাকে কপি করতে পারবা, এটাকে মুভ করতে পারবা, আপলোড করতে পারবা, ডাউনলোড করতে পারবা, ডিলিট করতে পারবা, রিনেম করতে পারবা, এডিট করতে পারবা, পারমিশন ভিউ, আরো অনেক কিছু আছে। আমি এখন এটাকে এডিট করব। আমি এডিটে ক্লিক করে নিলাম এবং এখান থেকে আবার এডিটে ক্লিক করে নিলাম। আমার নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, বিসিডি ক্রিয়েট হয়েছে। এখন এটাই হচ্ছে আমার নোটপ্যাড, এটাই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস বা কি বলে ওটাকে, সাবলাইম টেক্সট টু টেক্সট যাই বলেন না কেন, আমি যা করব সব এখন এখানে করব। ওকে, এখন আমি এখানে একটু কাজ করব। আমি একটু জুম ইন করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। একটা জুম ইন করে নিয়েছি, এইটাকে আমি একটু জুম ইন করে নিয়েছি। ওকে, আমি এখন এই কথাগুলোকে এখানে লিখে দিব, যেটা আমি মাল্টি পিএইচপি আইএনআইতে সেট করে দিয়েছি। আমি এখান থেকে এই কথাগুলোকে এখন লিখে দিব। কিভাবে লিখব? সাপোজ ধরুন আপলোড, যদি আপনার অন্য কোথাও করা থাকে তাহলে এটা জাস্ট কপি করে এখানে এনে রেখে দিবেন, কাজ করবে। আর যদি আপনি নিজে লিখতে যান তাহলে নিজেও লিখতে পারেন, বাট বানান ভুল করা যাবে না, স্পেলিং মিস্টেক হওয়া যাবে না। স্যার লোকাল সার্ভারে যেটা আছে ওইটার গুলো এনে কপি করে দিতে হবে এখানে। লোকাল সার্ভারে যেটা কোড করা আছে যদি এইভাবে করা থাকে, আমি এখন যেভাবে করতেছি এই কোডটা যদি এইভাবে করা থাকে আপনি এনে রেখে দিতে পারবেন। আপলোড ম্যাক্স ফাইল সাইজ, ফাইল সাইজ, বানান কিন্তু ভুল করা যাবে না, ভুলেও না। একটা স্পেস, সরি, তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে আবার একটা স্পেস দিয়ে আপনি দিয়ে দেন 1000 মেগাবাইট, বড় হাতের এম মানে মেগাবাইট। আপলোড ম্যাক্স ফাইল সাইজ 1000 মেগাবাইট, 1000 মেগাবাইট একসাথে আপলোড হবে, কোনো ঝামেলা করবে না, কোনো ডিস্টার্ব করবে না। নেক্সট নিচের লাইন আসেন, পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ স্পেস সমান আবার স্পেস দিয়ে দেন ইচ্ছা মতো 2000 মেগাবাইট, এন্টার দেন। একটা গেল আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আরেকটা হচ্ছে পোস্ট ম্যাক্স সাইজ। আমি এখন যেটা দিব সেটা হচ্ছে মেমোরি লিমিট। একটা মেমোরি লিমিট থাকে অনেক সময়, MEMORY, মেমোরি লিমিট। মেমোরি লিমিট আবার একটা স্পেস সমান চিহ্ন, মেমোরি লিমিট দিয়ে দেন 2000, বড় হাতের এম। তারপরে আপনি দিবেন ফাইল আপলোড। ফাইল আপলোড হচ্ছে অনেক সময় দেখবেন অনেক সার্ভারে অনেক ক্লায়েন্টের, এখন হয়তো আপনারটাই হচ্ছে না, অনেক ক্লায়েন্টের কাজ করতে যাবেন। ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যখনই আপনারা এই যে সাপোজ ধরুন একটা ফাইল আপলোড করতে গেলেন বা থিম আপলোড করতে গেলেন, আপলোডই হবে না। যদি আপনি আপলোড করতে যান, একটা মিডিয়া আপলোড করতে যাচ্ছেন, অনেক সময় আপনারা নিজেদের সময় ডোমিনেও অনেক সময় দেখবেন অ্যাড নিউ আপলোড করতে যাবেন, আপলোড হবে না। যখনই এখানে ক্লিক করে যখনই এখানে দিবেন তখন দেখবেন আপলোড হয় না।
এটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে গেল না, আপলোড হবে না। জি স্যার, অনেক সময় যে আমরা ইয়াতেও এই থিম যখন এই আপলোড করতে যাই তখন লোডিং হইতেই থাকে। হ্যাঁ, আপলোড হয় না। তো এটা হচ্ছে হয় না। অনেক সময় থাকে এরকম, অনেক এতে আছে আপলোডটা অফ করে দেওয়া আছে, আপলোড হবে না। অনেক সি প্যানেলে এরকম আছে, আপলোড হবে না। তখন আপনাকে এখানে আপলোড অন করে দিতে হবে। আপনি তখন লিখে দিবেন ফাইল আপলোড, UPLOAD, ফাইল আপলোডস অন, বড় হাতের ও এন, আপলোড অন। তার মানে এটা অন করে দিলে আপনার আপলোড হবে। তারপর আপনি দেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ। এগুলো সেমিকোলন বা কোলন কিছু দেওয়া লাগবে না কিচ্ছু শেষে? কিচ্ছু দেওয়া যাবে না, আমি যা দিয়েছি তাই। স্যার এটা তো দিছেন স্যার উপরে, কোথায়? একবার প্রথমে তো দিছেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ। দিয়েছি? ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা ভাইয়া, এমন রেস্ট্রিকশন দিতে পারবো যে ধরেন আমার সাইটের অ্যাডমিন প্যানেল থেকে কেউ কোনো পিএসপি ফাইল আপলোড করতে পারবে না, শুধু যদি আপলোড করতে যায় শুধু জেপিজি অথবা জেপিইজি বা টিএক্সটি ফাইল আপলোড করতে পারবে, এর আপনার বাইরে কোনো আপনার কেউ মানে আপনার ওয়েবসাইটে অন্য কেউ কিভাবে করবে? ডোমিন সাব ডোমেন এই অ্যাক্সেস তো আর কারো কাছে থাকবেই না। অ্যাক্সেস এর জন্য না, আমি অ্যাক্সেস পাওয়া তো ইয়া না, আমি যেটা জানতে চাইছি আর কি, এরকম কি রেস্ট্রিকশন করা যায়? অ্যাক্সেস পাইতে তো ইয়া হয় না। যদি কেউ আপনার ওয়েবসাইটের ভিতরে কেউ যদি কোনো পিএসপি ফাইল ডাউনলোড করতে মানে না পারে, তাহলে সের জন্য আপনি রেস্ট্রিকশন করে দিতে পারবেন। হ্যাঁ, মানে চাচ্ছি যে ধরেন পেয়ে গেল, আমার সাইটের অ্যাক্সেস পাইলো, এখন সে শুধু এই জেপিজি ফাইল বা টিএক্সটি ফাইল ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করতে পারবে না, যেখানে আপলোড ফিল্ড গুলো আছে ওইখানে আমি রেস্ট্রিকশন দিতে পারবো? না, এটা পারবেন না। অ্যাক্সেস পেয়ে গেলে আপনি আর কোনো কিছু করতে পারবেন না। আপনি যা পারবেন সেও তাই পারবে। না, এমন কিন্তু করা যায়, ওটা কি আমি ভাবছিলাম যে এটা কি সার্ভার থেকে করতে হয় নাকি আমি আমি দেবো এটা এই? তাহলে এটা আমি জানি না, এটা আমার জানা নেই। আমি যতদূর জানি যদি আপনার সি প্যানেলের অ্যাক্সেস কেউ পেয়ে যায়, তাহলে আপনি যা করতে পারবেন আমিও তাই করতে পারবো, যদি আমি পারি আপনার সি প্যানেলের অ্যাক্সেস। সিক্রেট না, ওই সাইটের সাইটের অ্যাক্সেস আপনি যদি অ্যাডমিন হিসেবে পাই, আপনার অ্যাডমিনের ইউজার অ্যাড্রেস যদি পাই, আপনি যা পারবেন আমিও পারবো। কিন্তু যদি আপনি আমাকে এডিটর, অথর বা অন্য কোনো রুলস যদি আমাকে রাখেন, তাহলে সে আপনি আমার ক্ষমতা ভাগ করে দিতে পারবেন যে তুমি এটা পারবা, এটা পারবা না, এটা করতে পারবা, এটা করতে পারবা না। এটা তো ইউজার রুল থেকে করা যায়। ইউজার রুল আচ্ছা, থেকে আপনি সেট করতে পারবেন। যেটা জানতে চাইছিলাম এটা হয়নি। ওকে, ওটা হয়তো আমার জানা নেই, আপনি যেটা জানতে চাচ্ছেন। ওকে, স্যার মনে হয় যে অনেক কিছু বাকি আছে স্যার, আমার ওকে। জানার মতো অনেক কিছু বাকি। আমিও তো এখনো শিখতেছি, আমারও তো শেখা শেষ হয়নি। আমরা 30,000-এরও বেশি অধিক একটা প্যাকেজ কিনতেছি নিজে শেখার জন্য। 30,000 স্যার? হ্যাঁ, অনলাইন কোর্স, ভিডিও দিবে, শুধু ভিডিও টিউটোরিয়াল দিবে। আমার লাইভ ক্লাস? লাইভ ক্লাস না, ভিডিও টিউটোরিয়াল। তাদের টিউটোরিয়াল তাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, ওই ভিডিওগুলো দেখে 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 শিখবো। 30,000 টাকা। তাহলে কত ডলার স্যার ইয়ার এই 30,000-এরও বেশি পড়বে। অনেক। কাদের? কয়জন মিলে নিতে? 3 জনে মিলে নিব। দুজনে? কোন ইনস্টিটিউট ভাই? ওটা বাইরের দেশ। বাইরে কোন? সেটাই পরে বলবো, পরে বলবো। ওকে ভাই। ওকে, ম্যাক্স এক্সিকিউশন টাইম এটা তো দিইনি, তাই না? এটা দিয়ে দিই। এক্সিকিউশন টাইম 300, এইটুকুই থাকুক। আর একটা জিনিস আছে, সেটা আমার উস্তাদের শেখাইছে, আমি আপনাদের শেখাই দিচ্ছি। এটা দিয়ে দিবেন। এটা যে আসলে কি কি কাজ আছে এটা আমি নিজেও ভালো করে এখনো শেষ করতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি। এটা আমি যার কাছ থেকে শিখেছি আমাকে সে শেখাইছে, কিন্তু আমি নিজে আসলে ভুলে গেছি যে এটার আসলে কি কি ছিল এখানে। অবশ্যই এটার একটা ভালো ই আছে,
আমি নিজেই ভুলে গেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমার যতদূর মনে পড়ে। এখন স্যার আমরা ওস্তাদ হচ্ছেন আপনি। আমরা পিএসি কেইটি প্যাকেট সাইজ সাই জেই ম্যাক্স অ্যালাউড প্যাকেট সাইজ, এই নামটা কেউ শুনেছেন? কারো পরিচিত পরিচিত লাগে? না স্যার। এটার প্যাকেট শুনছি কিন্তু ম্যাক্স অ্যালাউড প্যাকেট সাইজ শুনিনি। এটার একটা মানটা আবার ভিন্ন রকম, বুঝছেন? একটু কেমন যেন 5 ফাইল ছিল স্যার 2 এরকম 4 2 88 000 মানটা কেমন যেন না, দেখছেন? 524288 000 এটা এখানে স্যার, লিখে দিবেন। হ্যাঁ, এটা এইটুক, এই আমাদের এইটুকের কাজ শেষ, আমাদের এখানে কাজ 5242 শেষ। সেভ চেঞ্জ করে নিলাম, আমাদের এই ফাইলটাও সেভ হয়ে গেছে। আমি এই কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি, জি স্যার। এই যে দিয়ে দিলাম। পিএসপি আই9 নামে একটি ফাইল এখনই আপনারা ক্রিয়েট করেন। জি স্যার। আপনাদের যেখানে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রাখেন সেখানে এইভাবে টেক্সট ডকুমেন্ট, এই যে টিএক্সটি, এটার মধ্যে আর কি। এরকম একটি ফাইল, এটার নাম দিবেন পিএসপি আই9 এবং এখানে সুন্দর করে সব ফাইল এগুলো রেখে দিবেন, এগুলো যারা ভবিষ্যতে কাজে লাগে। জি স্যার, আমার সব ফাইল আমি ব্যাকআপ রাখি স্যার, মানে ল্যাপটপে আছে স্যার, দিচ্ছেও রাখছি আলাদা। জি, হাফসাপু কিছু বলতে চাইছিলেন মনে হয়, বলেন। জি স্যার, ম্যাক্সিমাম প্যাকেট সাইজ যে নাম্বারটা আপনি লিখছেন স্যার, এটা ফিক্সড? হ্যাঁ, যেটা এইটাই দিবেন, এইটাই দিবেন, আপনারা এইটাই দিবেন। সেভ চেঞ্জ করে দিয়েছি, আমাদের এইটুকের কাজ শেষ। এখন আমি ক্লোজ করে দিলাম, এটা শেষ। এখন দেখেন সি প্যানেলে যদি আমি আসি আবার, এটা অনেক ঝামেলা হয়, বুঝছেন? এই যে পিএসপি আই9 এখন করেছি, এইটুক করার পরেও পিএসপি আই9 এডিটর না থাকলে এখানে অনেক ঝামেলা করতে হয়, যাদেরটাই নাই। এইটুক করা থাকলেও অনেক সময় কাজ করবে না। এই পিএসপি আই9 যদি থাকেও আপনি যদি এইভাবে করে দেন, করে দেওয়ার পরেও গিয়ে রিলোড দিয়ে দেখবেন যে এখানে কাজ করে না। তারপরেও দেখবেন আপনার সাইটে আপনি ফাইল আপলোড করতে পারছেন না, আপনি যা কিছু করেছেন এগুলো কোনো কিছুই কথা শুনতেছে না, কেউ কথা শুনে না। সেই ক্ষেত্রে কি করণীয় আছে? স্যার কখন এই পিএসপি আইএনআই এটা থাকে আর কখন থাকে না? পিএসপি আই9 এডিটর মূলত থাকে হচ্ছে যখন আপনার সার্ভারটা কিনি, ডোমেন এবং হোস্টিং কিনি, ওই ডোমেন এবং হোস্টিং কোম্পানির উপরে নির্ভর করে যে তাদের এই সিপ্যানেল ড্রাইভ সি ড্রাইভে তারা দিয়েছে কিনা, কি বলে পিএসপি আই9 এডিটর সফটওয়্যারটা তারা রেখেছে কিনা, এটা তাদের উপর নির্ভর করবে। এখন ক্লায়েন্ট আপনাকে দিল, এখন কোথা থেকে দিছে, তারটায় আছে কি আছে না, এটা তো আপনি আগে থেকে জানবেন না। আপনি শুধু আপনারটার জন্য শিখতেছেন না, আপনার সাইট ব্যবহার করার জন্য না, আপনি তো কাজ করবেন ক্লায়েন্টের সি প্যানেলে থাকবে কি থাকবে না সেটা তো আমরা জানি না, কাজে আমাদের শিখে রাখতে হবে না? আমরা কাজ করতে গেলে বোঝা যাবে আর কি স্যার, যখন হ্যাঁ, আমরা লাইভ কিন্তু এটা এখন পর্যন্ত কেউ সমস্যায় পড়েন নাই, এই জন্য এটার গুরুত্বটা বুঝতেছেন না। কিন্তু যদি কেউ এটার কাজ করতে যাইতেন এবং গিয়ে যদি কাজ করতে না পারতেন, তখন দেখতেন শরীরে যখন ঘাম ছুটে যেত, হায় আল্লাহ কি হয়েছে, একদম ইজি একটা কাজ, আমি একটা ফাইলই আপলোড করতে পারতেছি না, বাকি কাজ কখন করব। ওকে, এইরকম সমস্যা পড়বেন। তো দেখুন, আমি এখন পিএসপি আই9 এডিটর এরপরেও যদি কাজ না করে, পিএসপি আই9 কাজ না করে, তখন আমি কি করব? এখন আমি কি যেটা করব, এই পিএসপি আই9 ফাইলটাকে কপি করব, কপি করে যেটার ভিতর থেকে অ্যাডমিনের ভিতরে রেখে দেব। মানে এখানে যদি স্যার কাজ না করে তাহলে আমরা অ্যাডমিনের মধ্যে পেস্ট করে অ্যাডমিনের ভিতরে রাখবো, এটার ভিতরে রাখবো, admin। এটার ভিতরে রেখে দিব পিএসপি আই9টাকে। এটা কিভাবে রাখবো? খুব সহজে রাখতে পারি আমরা, একটু খেয়াল করুন। আমি পিএসপি আই9টাকে ক্লিক করে ধরে নিলাম, সিলেক্ট করেছি, দেখেন তো কোথাও কপি লেখা আছে কিনা, এই যে দেখেন কপি, কপিতে ক্লিক করেন। এটা কোথায় রাখবো আমি? ডাব্লিউপি অ্যাডমিন, তাহলে পিএসপি এইচটিএমএল ফাইল হচ্ছে এটার ব্যাগের ফাইল, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন ফাইলেই তো রাখবো, এই যে ফাইলটাতে রাখবো, যেটাতে রাখতে চাচ্ছি, এই যে ফাইলটাতে রাখবো, ডাব্লিউপি অ্যাডমিন আমি লিখে দিলাম, কপি ফাইলে ক্লিক করে দেন। এখন একটু রিলোড দেন, রিলোড দিয়ে ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে গিয়ে দেখেন তো পিএসপি আই9 ফাইল চলে আসছে কিনা। এই যে দেখেন পিএসপি আই9 ফাইল, এটাই তো,
এডিটে গিয়ে চেক করে দেখেন তো এটা কিনা। এই কথাগুলোই তো লিখে দিয়েছি, তাই না? চলে আসছে পিএইচপি আইনাই চলে আসছে। ওকে, বাট এরপরেও কাজ করবে না, এরপরেও কাজ নাও করতে পারে। অনেক সার্ভারই আছে এরপরেও কাজ করবে না, আপনার এখানেও কাজ করবে না। তারপরে আপনি যখন ডাব্লিউপি অ্যাডমিনে দিবেন তারপরেও কাজ করবে না। এখন এরপরেও যদি কাজ না করে, তারপরে কি তাহলে আরও কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আরও একটা ব্যবস্থা আছে, এবং সেই ব্যবস্থাটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখেন, সেটিংসে ক্লিক করব। আবার একটু ব্যাগে চলে আসেন। এটাই তো পিএইচপি আইনার ভিতরের মেইন ফাইল, তাই না? এখানে সেটিংসে ক্লিক করেন। সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে অপশন আছে শো হিডেন ফাইল। এই সি প্যানেলের এই ফোল্ডার ফাইলগুলোর ভিতরে এমন একটি ফাইল আছে যে ফাইলগুলো হিডেন করা থাকে, খালি চোখে দেখা যায় না। একটা কথা আছে না যে ভাইরাস খালি চোখে দেখা যায় না, এখানে কিছু ফাইল আছে যেগুলো খালি চোখে দেখা যায় না। এখন সেগুলো দেখার জন্য আমাকে কি করতে হবে? মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমার মাইক্রোস্কোপ। আমি এখান থেকে মাইক্রোস্কোপটা সিলেক্ট করে নিব, শো হিডেন ফাইল। হ্যাঁ, তুমি আমাকে হিডেন ফাইলগুলো দেখাও। সেভ চেঞ্জ, সেভ দিয়ে দিলেই এখানে আপনি দেখতে পাবেন .htxs, এই ফাইলটা আগে ছিল না। ঠিক আছে, কোথায় এটা? এটা কি স্যার সেটিং থেকে বের করছেন প্রিফারেন্স? আপনি যখন পাবলিক HTML এ যাবেন, আবার কেটে দেন, ফাইল ম্যানেজার থেকে যান, পাবলিক HTML এ যান। পাবলিক HTML এ গেলে এই যে WP ইনক্লুড এই কথাটার নিচে এই লেখাটা আসছে। এটা যদি আপনি আবার হাইড করে দেন, দেখেন এটা চলে যাবে। আছে WP ইনক্লুডের নিচে এটা কিন্তু নেই। আপনি যদি আবার এখানে আনেন, সিলেক্ট শো হিডেন ফাইল, সেভ, দেখেন .htxs নামে একটি ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ফাইলটাকে আমি এডিট করব। আসছে, লেখা আছে বিগিন ওয়ার্ডপ্রেস। এখানে আরো অনেক কিছু থাকতে পারে, এখানে আরো অনেক কিছুই থাকতে পারে, ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি এখানে এখন কিছু জিনিস অ্যাড করে দিব। যে কথাগুলো ওখানে লিখেছি সেই কথাগুলো এখানে লিখবো, এবং সেটা শুরুতে লিখবো। আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। শুরুতে লিখবো এটা। হ্যাঁ, এখানে আমার এখন লিখতে হবে, ওই কোড আর এই কোডের ভিতর অনেক তফাৎ আছে, একটু তফাৎ আছে। আমি জাস্ট এখান থেকে লিখে দিব পিএইচপি তখন কিন্তু লিখতে হয়নি এগুলো, পিএইচপি ভ্যালু, এটা পিএইচপি লেখার কোড। পিএইচপি ভ্যালু ম্যাক্স ইনপুট ইনপুট var। স্যার ম্যাক্স এর আগে ওই যে আন্ডারস্কোর দেওয়া লাগবে না? ওটা না, পিএইচপি ভ্যালু লেখার পরে স্পেস, ভার্স স্পেস দিয়ে দেন 5000। তারপরে এখানে আবার দেন পিএইচপি ভ্যালু স্পেস ম্যাক্স এক্সিকিউশন টাইম EXECUTION, ম্যাক্স এক্সিকিউশন টাইম 300। তারপর এখানে দিয়ে দেন পিএইচপি ভ্যালু স্পেস পোস্ট ম্যাক্স সাইজ, পোস্ট ম্যাক্স সাইজ স্পেস দেন 128 128 মেগাবাইট। হ্যাঁ, ভিডিও হচ্ছে। তারপরে পিএইচপি ভ্যালু আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটা দিয়ে দেন। এই তিনটা দিয়ে কয়েকটা দিয়ে দিলেই হবে। পিএইচপি ভ্যালু আপলোড ম্যাক্স
ফাইল সাইজ 50 মেগাবাইট, বাস সেভ দিয়ে দেন, সেভ চেঞ্জ, সাকসেস। এখন যদি আপনি স্যার কোডটা আমাদেরকে দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ অবশ্যই, এই এই সেভ চেঞ্জ এখানে দেওয়ার পরে এরপরে যত বড় হোস্টিংই থাক, যত যাই কিছু থাক, যত জোর ঝামেলাপূর্ণ হোস্টিং সার্ভারই থাকুক না কেন, এরপরে কাজ করবে না এমন কোনো ইতিহাস আজ পর্যন্ত আমি পাই নাই। ও করবে কেউ একজন এই ভ্যালু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন, দেখে হারাইছে। আমাদের কাজ শেষ। এই পর্যন্ত করার পরে আর কোনো কাজ বাকি থাকে না। স্যার আমরা যদি এটার মধ্যে যদি প্রথম করে ফেলে, কোনটা? ওইটাতে না করে হুম, এটা এই যে আমরা আয়নায় করলাম, ওইটার মধ্যে না করে যদি এটার মধ্যে প্রথম করে ফেলতাম, করতে পারেন, করতে পারেন। তাহলে তো আর কোনো সফটওয়্যারটা না থাকলে এগুলো ম্যানুয়ালি করতে হবে, তাই হ্যাঁ, না? আর যদি পিএইচপি আইএন এডিটর থাকে এগুলো কোনো কিছু করতে হবে না। আচ্ছা স্যার, ক্লায়েন্টের কি বলে ওয়েবসাইটে যদি না থাকে তো ওনাকে বললে কি উনি এটা অ্যারেঞ্জ করতে পারবে না এই সফটওয়্যারটা? হ্যাঁ, সার্ভারে এই যে এখান থেকে এটাকে তখন আবার হাইড করে দিবেন সব কাজ শেষ করার পর। আচ্ছা স্যার, আর স্যার আমরা যারা সাবডোমেইন ইউজ করি তাহলে স্যার আমাদের কি হবে? সাবডোমেইন যিনি ক্রিয়েট করেছেন, যিনি মূল ডোমেইনটা নিয়ে নিয়েছেন, উনি এখানে ম্যাক্স আপলোড সাইজ, ফাইল সাইজ এগুলো সব 5000, 6000, 10000 করে রেখে দিয়েছে, যাতে আপনাদের কারো কোনো সমস্যা না হয়। আচ্ছা তাহলে স্যার আমাদের সমস্যা হবে না? না না না, আচ্ছা স্যার। ওটা আমরা আগে ঠিক করে রেখেছি, কারণ একই সাথে একটা সাবডোমেইন আমরা মিনিমাম 300 থেকে 400 বা 200 থেকে 250 মানুষের কাছে শেয়ার করেছি। এটা মূলত আপনাদের জন্যই নেওয়া। তো এখন ওই সাবডোমেইনে একসাথে 10 জন, 20 জন, 25 জন কাজ করতেই পারেন। এখন আমি আমার ক্লাসে সবাইকে যদি বলি যে একটা থিম এখনই ইনস্টল করেন সার্ভারে, তো এখানে যদি 20 জন স্টুডেন্ট থাকে, 20 জনের ভিতরে না মিনিমাম আমাকে 10 থেকে 12 জন স্টুডেন্ট আমার সাবডোমেইন ব্যবহার নিয়েছে। তো এই 10 জনই যখন এই ফাইলটা আপলোড করতে যাবে তখন প্রেশার পড়বে না? এরকম আরো 4-5 জন, 10 জন তো কাজ করতে পারে একসাথে। কাজে এগুলো আমরা আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছি, ওইটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ধরেন আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে একই সময়ে আমাদের ধরেন বিভিন্ন জনকে আমরা দায়িত্ব দিয়ে দিই কাজ করার জন্য, সবাইকে একই সময়ে আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইন করলে এর ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? না না না, হবে না, সম্ভব হবে না। মানে যে কেউ জয়েন করতে পারবে, মানে যাদের কাছে আমি লগইন দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, যে কেউ করতে পারে, কারণ একসাথে আমরা 100, 200, 250, 500, 10,000 মানুষ একসাথে ব্রাউজ করি না একটা ওয়েবসাইট। জি স্যার। কিছুই হয় না। না স্যার, ব্রাউজিং কথা বলি না, যে এডিট করার জন্য গেল কোনো সমস্যা নেই, করতে পারবে, কোনো সমস্যা নেই। কি তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আবার মুরগির মাংস একটু খেয়ে দিও, কাল যদি রাশে দেখে বালাটা থুইও। গরু মাংস আছে? আচ্ছা যাও, অন্য যাও। কি খায় গরু না মুরগি? বেই খায়। 1 মিনিট, জি বলেন। ওয়ার্ডপ্রেসটা আমি যদি অন্য কোনো পিসিতে যদি কাজ করি, ওয়ার্ডপ্রেসটাকে সেই পিসিতে ইনস্টল করে নিতে হবে নাকি শুধু এনসি প্যানেল থাকলেই হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন মানে আমি বুঝি নাই। বললাম যে অন্য কোনো পিসিতে যদি কাজ করতে যাই তাহলে কি ওখানে আবার ওয়ার্ডপ্রেসটাকে করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, নাকি সি প্যানেলে যেভাবে করে মানে ওখানে করলেই হবে? অন্য কোনো ল্যাপটপে বা অন্য কোনো কম্পিউটারে আপনি কাজ করবেন, সেটা কি লাইভ সার্ভারে করবেন না লোকাল সার্ভারে করবেন? লাইভ সার্ভারে। লাইভ সার্ভারে আপনি যদি 100 কম্পিউটারও ব্রাউজ করেন, ওইখানে আর কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র লগইন অ্যাড্রেস দিয়ে আপনি লগইন করবেন। এই সাধারণ জিনিসটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনি ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? অ্যাকচুয়ালি দেখা যায় যে ওয়ার্ডপ্রেস কি করছে, ওয়ার্ডপ্রেস তো থাকে না অনেক সময়, দেখা যায় তো ওটা কাজ করে না। তো নতুন করে যে এখানে যেমন আমি এটার জন্য কিন্তু
একবার আগে যেটা ছিল সেটাকে রিমুভ করে আবার নতুন করে ডাউনলোড করছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম আর কি। ওটা তো লোকাল সার্ভারের জন্য করেছেন, লাইভ সার্ভারের জন্য না। এক মিনিট, এক মিনিট। লাইভ তো স্যার লাইভ। লাইভ তো সার্ভার লাইভ। আপনি এটা যদি হয়, যদি আপনার এরকমই হয় যে কম্পিউটার চেঞ্জ করলেন মানে আপনার ওয়ার্ডপ্রেস চেঞ্জ করতে হলো, তাহলে আপনি ক্লায়েন্ট যখন তার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে, তাহলে তো ক্লায়েন্টের বাংলাদেশে আসতে হবে, এসে তারপর আপনাকে বলতে হবে আপু আমার সফটওয়্যারটা ঠিক করে দেন, আমার ওয়েবসাইটটা ঠিক করে দেন। তবে অনেকে হয়তো কনফিউশন থাকে স্যার, যেমন ফাইবার আমরা অ্যাকাউন্ট করলাম, এখন এক পিসিতে করলাম, এটা অন্য কোনো পিসিতে করতে গেলে মানে এরকম হয় অনেকে। না না না, এই যাতে এখানে কোনো সমস্যা নেই। এক মিনিট, আমার একটা ফোন আসছে, এক মিনিট। থাকে।